গভীর জঙ্গলের মাঝে একটা পুকুর ছিল। পরিলোক থেকে এসে অনেক পরীরা রাত্রিবেলায় ওই পুকুরে বিশ্রাম করত। একবার ওই পুকুরের পাশে বসে একজন যুবক এত মধুর স্বরে বাঁশি বাজাচ্ছিল কি পুকুরে বাস করা সোনপরী বিচলিত হয়ে উঠল। তুমি কে, আর রাত্রিবেলার এই প্রহরে এখানে কি করছো? কত মধুর আর করুণ আওয়াজে তুমি বাঁশি বাজাচ্ছ। এরকম মনে হচ্ছে যেন কোনো কথায় তুমি খুব দুঃখিত। এই আওয়াজটা কোত্থেকে আসছে? তুমি কে আর কোথায় আছো? যুবক চারিদিকে দৃষ্টি দিল, কিন্তু ও কাউকে দেখতে পেল না। তখনই ওর হাতে পড়ে থাকা সোনার আংটিটা পুকুরে পড়ে গেল। আরে না, এটা কি হলো? আমার সবচেয়ে প্রিয় আংটিটা পুকুরে পড়ে গেল। এইসব তোমার দুষ্টামির জন্যে হয়েছে। তুমি কে? আমার সামনে আসো। ওকে রেগে যেতে দেখে সোনপরী সঙ্গে সঙ্গে পুকুর থেকে বাইরে এসে পড়ল। ও একজন সুন্দর পরীকে দেখে অবাক হয়ে গেল। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি জাদু করে তোমার আংটি খুঁজে দেব। ও জাদুকাঠিটাকে 2-3 বার পুকুরের ওপরে ঘোরালো, কিন্তু আংটিটা পেল না। আমি কিছু জানি না। ওই আংটিটা আমার প্রেমিকার শেষ চিহ্ন ছিল। তুমি আমার আংটিটা এনে দাও। মনে হচ্ছে তোমার আংটিটাকে জলের কোনো জন্তু খেয়ে ফেলেছে। যাই হোক, তুমি চিন্তা করো না, আমি ভিতরে গিয়ে তোমার আংটি আনার চেষ্টা করছি। সোনপরী পুকুরের ভেতরে চলে গেল। ও অনেক খুঁজলো, কিন্তু আংটি কোথাও পেল না। তখনই ওর দৃষ্টি দূর থেকে আসা একটা আলোর ওপর পড়ল। যখন ও কাছে গিয়ে দেখলো, তো ওটা একটা অনেক বড় মাছ ছিল, যার পেট থেকে আলো বেরোচ্ছিল। মনে হচ্ছে এই মাছটাই আংটিটা খেয়ে ফেলেছে। আমি ওর কাছে মিনতি করছি, হতে পারে ও আমাকে ওই আংটিটা ফিরিয়ে দেয়। সোনপরী মাছের কাছে অনুরোধ করলো, মাছ রানী, ওই আংটিটা কি তোমার পেটে আছে? মানে আমি কি চোর? আমি তোমার আংটি চুরি করেছি? তোমরা সব পরীরা আমাদের পুকুরে থাকো আর আমাদেরকে চোর বলো? না না, আপনাকে চোর বলিনি। আমি তো শুধু ওই আংটিটা খুঁজছি, যেটা কিছুক্ষণ আগে পুকুরে পড়ে গিয়েছিল। আর আপনার পেট থেকে যেরকম আলো বেরোচ্ছে, ওরকমই আলো আংটির থেকেও বেরোচ্ছিল। আমার শরীরটা এতই সুন্দর আর চমকদার যে ওখান থেকেই আলো বেরোচ্ছে। তুমি অন্য কোথাও গিয়ে নিজের আংটি খোঁজো, না হলে আমি তোমাদের সব পরীদেরকে পুকুর থেকে বার করে দেব। মাঝ রাতে এত চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে পুকুরের সমস্ত পরী আর মাছেরা জেগে গেল। একদিকে পরীরা, অন্যদিকে মাছেরা সবাই আংটির জন্য চিৎকার করতে লাগলো। তোমরা এত ছোট জিনিসের জন্য ঝগড়া করো না। মাছ রানী, তুমি যা চাও সেটাই আমি তোমাকে দেব। দয়া করে শান্ত হয়ে যাও সবাই। বাহ, এমনটা সত্যি হতে পারে নাকি? তাহলে ঠিক আছে, আমি তোমাকে আঙুঠিটা ঘুরিয়ে দেব, কিন্তু শর্ত এটা কি তোমাদেরকে এই পুকুরটা ছেড়ে যেতে হবে। আরে কি বলছো? এই পুকুরটা যতটা তোমার ততটাই আমাদের, আর তুমি এই সমস্ত পুকুরে নিজের অধিকার সাব্যস্ত করতে চাও? এমনটা হবে না। তুমি এই পরীকে বুঝিয়ে দাও, না হলে আমি আংটি কখনো দেব না। আমাদের ওই আংটিটা যে কোনো প্রকারে চাই। আমি তোমাকে কথা দিচ্ছি, কি আংটি পেয়ে গেলে আমরা এই পুকুরটা সবসময়ের জন্য ছেড়ে চলে যাব আর কখনো ফিরে আসবো না। আমি মৃণাল পরীর কাছ থেকে তোমাকে ক্ষমা চাইছি। সোনপরী এরকমটা বলার সঙ্গে সঙ্গেই মাছ ওকে আংটিটা ঘুরিয়ে দিল। সোনপরী সবাইকে রাজি করিয়ে পুকুর থেকে বাইরে এসে পড়ল। নাও, তোমার আংটিটা পেয়ে গেছি। এখন বলো তোমার নাম কি, আর এত দুঃখের স্বর কেন বাজাচ্ছ? আমার নাম সারঙ্গ। আমি আমার প্রেয়সী রেশমাকে মনে করে এই স্বরটা বাজাই। ওর এই সুরটা খুব পছন্দ ছিল। যদি ও এই সুরটা শুনতে পেয়ে ফিরে আসে। পছন্দ ছিল মানে কি? সে কোথায় আমি নিজেই জানি না। কি ও হঠাৎ করে কোথায় অদৃশ্য হয়ে গেল? তুমি চিন্তা করো না, আমরা চাই কি তুমি আমাদের সঙ্গে পরিলোকে চলো। ওখানে আমরা আমাদের জাদুই গ্লোবে তোমার প্রেয়সী রেশমাকে নিশ্চয়ই খুঁজে বের করে নেব। আমি তো একজন সাধারণ মানুষ, আমি পরিলোকে কেমন করে যেতে পারি? আমরা তোমাকে ওখানে সঙ্গে করে নিয়ে যাব, আর রানী পরীর কাছে জাদুই গ্লোবে তোমার প্রেমিকা রেশমাকে খুঁজে দেওয়ার অনুরোধ করব। যখন ওরা পরিলোকে পৌঁছলো, তখন রানী পরী জাদুই গ্লোবে ওর প্রেমিকা রেশমাকে পাথরের দেশে পাথরের মূর্তি হয়ে থাকা দেখতে পেল। সারঙ্গ নিজের প্রেমিকা রেশমাকে পাথরের মূর্তি হয়ে যেতে দেখে জোরে জোরে কাঁদতে লাগলো। সারঙ্গ, এরকম করে কাঁদা বন্ধ করো। এরকম করে কেঁদে কিচ্ছু হবে না। আমাদেরকে মিলে ওদেরকে খুঁজতে হবে। আমার বাবাও তোমার প্রেমিকা রেশমার মতন পাথরের দেশে বন্দী হয়ে আছে। যদি তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আমাদের প্রিয়জনকে মুক্ত করার
লড়াই লড়তে পারবো। না না, এমনটা ভেবেও না। পাথরের রাজ্যবাসীরা খুব ভয়ঙ্কর, তাদের সাথে লড়াই করাটা সহজ হবে না। ওদের রাজ্যে আমাদের জাদুই শক্তি অর্ধেক হয়ে যায়। সোনপরি, আমি একবার তোমার বাবাকে হারিয়েছি, দ্বিতীয়বার তোমাকে হারাতে চাই না। আদরের পরি, রানী পরি, এমনিতে তো পৃথিবীতে কোনো কিছুই সহজ নয়, কিন্তু আমার বাবা বলেন যারা চেষ্টা করে তারা কখনো হেরে যায় না। আপনি আমার ওপর বিশ্বাস করতে পারেন। আমি সোনপরির পুরো খেয়াল রাখব আর ওনার কিচ্ছু হতে দেব না। বাস একবার আমরা ওই পাথরের দেশে পৌঁছে যাই, আগে আমি সব সামলে নেব। আপনি শুধু আমাদেরকে আদেশ দিন। রানী পরি সারঙ্গের ভরসা পেয়ে সোনপরিকে ওর সঙ্গে পাথরের দেশে যাওয়ার অনুমতি দিয়ে দিল। সব পরীরা দুজনকে অনেক আশীর্বাদ আর নিজেদের শক্তি দিয়ে বিদায় জানালো। চলো আমার সঙ্গে পাথরের দেশে। সারঙ্গ আর সোনপরি যখন পাথরের দেশে পৌঁছলো, তো এখন আমরা কি করব? এখন আমরা যেমনটা ভেবেছিলাম তেমনটাই করতে হবে। আমি বাঁশি বাজাবো আর তুমি আমার প্রেমিকা রেশমা হয়ে ওই সুরেই নেচো। সারঙ্গ বাঁশি বাজানো আরম্ভ করলো আর সোনপরি নৃত্য করতে লাগলো। ওর সঙ্গীতের শক্তিতে চমৎকার হয়ে গেল। পাথরের দেশ নড়ে উঠল, দরজা খুলে ধর 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 নিচে পড়তে লাগলো। তখনই কিছু রাক্ষস আসলো আর ওদের দুজনকে ধরে ওদের রাজার কাছে নিয়ে গেল। কে তোমরা দুজন যারা পাথরের দেশকে নিজের সঙ্গীত দিয়ে নড়িয়ে দিয়েছে? তোমরা কি জানো এর শাস্তি মৃত্যুদণ্ডও হতে পারে? ক্ষমা করে দিন মহারাজ, আমরা তো নাচ গান করে জীবনযাপন করা বাঞ্জারা। মালিক, আমাদের ভুলটাই বা কি? আমার স্বামীর বাঁশির সুর শুনে পাথরেও প্রাণ এসে গেছে মালিক, তো আমাদের কি দোষ? যদি এমনই কথা তাহলে নাও, আমি তোমাকে পাথরের করে দিই। যদি ও বাঁশুরির সুরে তোমাকে জীবিত করে দিতে পারে, আমি ওর প্রাণদান দিয়ে দেব। এই নাও। ওর এটা বলার অপেক্ষাই ছিল কি সোনপরি পাথরের হয়ে গেল। হে ঈশ্বর, এখন আমি কি করব? এই দুষ্টু রাক্ষস তো পরীকেও পাথরের করে দিয়েছে। প্রভু, আমাকে এই রাক্ষসের সঙ্গে লড়াই করার শক্তি দিবেন। ও চোখ বন্ধ করে বাঁশি বাজানো আরম্ভ করে দিল। ওর চোখ দিয়ে কষ্টের জল বেরোচ্ছিল। তখনই চমৎকার হলো। হঠাৎ করে পাথরের দেশ ভেঙে পড়ে যেতে লাগলো আর সমস্ত পশু পক্ষী যাদেরকে পাথরের রাজা পাথরের মূর্তি করে দিয়েছিল জীবিত হয়ে উঠল। সোনালের বাবা আর সারঙ্গের প্রেমিকা রেশমাও জীবিত হয়ে উঠল। তুমি আমাদের সঙ্গে ছল করেছ, আমরা তোমাকে ছাড়ব না। তখনই সোনপরি নিজের জাদুকাঠি ঘোরালো আর আশেপাশের সমস্ত রাক্ষস ভস্ম হয়ে গেল। রেশমা দৌড়ে সারঙ্গে জড়িয়ে ধরল। সোনপরি নিজের বাবার হাত ধরে আকাশে ওড়ার জন্য তৈরি হয়ে গেল। সারঙ্গ আর রেশমা আনন্দের সঙ্গে ওদের উড়াজাহাজে বসে নিজের দেশে ফিরে আসলো। সবার জীবন আনন্দময় হয়ে গিয়েছিল।